নমস্কার, আমি শুভ। আজ আমি কথা বলবো একটা অত্যন্ত জরুরি সামাজিক এবং প্রশাসনিক গোলযোগ নিয়ে। বিষয়টির সাথে জড়িয়ে রয়েছে এ রাজ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কষ্টার্জিত করের টাকা এবং সরকারের একটি অত্যন্ত চর্চিত সামাজিক প্রকল্প অন্নপূর্ণা যোজনা। যে কোনো জনকল্যাণমূলক প্রকল্পের একটি মৌলিক অর্থনৈতিক তত্ত্ব থাকে। সম্পদ বা ভাতার বন্টন সবসময় সমতার ভিত্তিতে এবং অগ্রাধিকারের নিয়মে হওয়া উচিত। তাত্ত্বিক এবং প্রশাসনিক নিয়ম অনুযায়ী যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্যারা টিচার কিংবা সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিধি বিবেচনা করে সম্প্রতি আমাদের রাজ্য সরকার 1 লাখে প্রায় 5,000 টাকা তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে। তারা স্বাভাবিকভাবে এই নতুন অন্নপূর্ণা যোজনার মাসিক যে 3,000 টাকার ভাতার আওতায় আসতে পারবেন না। তাই যুক্তিসঙ্গত কারণটি অত্যন্ত পরিষ্কার। একজন সচেতন নাগরিক হিসেবে আপনিও এই যুক্তির সাথে একমত হবেন যে একই ব্যক্তি একই সাথে দুটি ভিন্ন খাতে সরকারি আর্থিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন না। যে পরিবারটি সমাজে একদম সম্পূর্ণ সহায় সম্বলহীন, যার ঘরে দুবেলা অন্ন সংস্থানের কোনো স্থায়ী নিশ্চয়তা নেই, সরকারের রাজকোষের অগ্রাধিকার হওয়া উচিত সবার আগে সেই পরিবারটির পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তব পরিস্থিতি কি বলছে? যেখানে রাজ্যের হাজার হাজার প্রান্তিক দুস্থ মা বোনেরা অন্নপূর্ণা যোজনার সামান্য কিছু টাকার জন্য ফর্ম হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েও সুযোগ পাচ্ছে না, ঠিক তখনই দেখা যাচ্ছে অন্য এক অবিশ্বাস্য গল্প আমাদের রাজ্যে। যে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ভাতা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা 1 লাফে, তাদের একটা বড় অংশের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 3,000 টাকা করে সরকারি অনুদান ঢুকেছে এই অন্নপূর্ণা যোজনার। এই বৈপরীত্য কেন? প্রশাসনিক ফাঁকফোকর কিভাবে তৈরি হলো? আজ আমরা এই ভিডিওতে পুরো বিষয়টির গভীরে গিয়ে এটি বিস্তারিত আলোচনা করব। আমাদের গ্রাউন্ড লেভেলে অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। এই বিভ্রান্তির জন্য সরকারের মূল নীতি বা সদিচ্ছা কিন্তু দায়ী নয়, বরং কাঠগড়ায় দাঁড় করানো উচিত প্রশাসনের একদম নিচু স্তরের এক শ্রেণীর আধিকারিকদের খামখেয়ালিপনা এবং দায়িত্ব জ্ঞানহীনতাকে। এবং আরেকটা মূল কারণ হচ্ছে এখনও তাই সেই সমস্ত অফিসাররা আগের প্রাক্তন টিএমসি সরকারের চামচামিটা বন্ধ করতে পারেনি। বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে যে সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে এসেছে তা এক প্রকার চোখ কপালে তোলার মতো। সরকারের তরফ থেকে এই প্রকল্পের রূপরেখা ও যোগ্যতা সংক্রান্ত চূড়ান্ত এবং স্পষ্ট নির্দেশিকা আসার আগে বেশ কিছু ব্লকের বিডিও অফিস থেকে সিপিও এবং পরবর্তীতে সিডিপিও থেকে সুপারভাইজারদের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর দ্রুত ফর্ম জমা দেওয়ার জন্য এক অলিখিত চাপ সৃষ্টি করা হয়। বলা হয় আপনারাও এই 3,000 টাকা পাওয়ার যোগ্য। যখন আশাকর্মীরা জানান যে স্থানীয় পঞ্চায়েত বা ব্লকে পর্যাপ্ত ফর্ম পাওয়া যাচ্ছে না, তখন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অতি উৎসাহী হয়ে নির্দেশ দেন অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করুন এবং সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে বের করুন এবং 12 পাতা সেই দীর্ঘ ফর্ম সমস্ত নথিসহ আজই পূরণ করে জমা দিন। একথা সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিক বলেছে এই সমস্ত আশাকর্মীদের, এবং সেই আধিকারিকদের কথা শুনে আশাকর্মীরা সেই ফর্ম জমা দেয়। আর সরকারি চাবুকের মুখে পড়ে ঠিক সেটাই ঘটেছে। জুন মাসের 1 তারিখে বহু অঙ্গনওয়াড়ি কর্মীর অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়ে যায়। একজন বিশ্লেষক হিসেবে এই পুরো ঘটনা প্রবাহ দেখে আমার মনে 3টি বড় প্রশ্ন জাগছে, যার উত্তর খোঁজা আজ অত্যন্ত জরুরি। প্রথম প্রশ্ন, যে সমস্ত সরকারি আধিকারিকরা গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে এই আশাকর্মীদের এই ফর্ম পূরণের নির্দেশ দিলেন, তারা কি সরকারের স্পষ্ট নির্দেশিকা নিজের চোখে দেখেছিলেন, নাকি না দেখেই তাদেরকে নির্দেশ দিয়েছিল, নাকি দেখেও ইচ্ছা করে তাদেরকে নির্দেশ দিয়েছিল? যদি সুনির্দিষ্ট নির্দেশিকা নাই থেকে থাকে, তবে মন গড়া ব্যাখ্যা দিয়ে এইভাবে সরকারি টাকা বিলিয়ে দেওয়ার সাহস বা অধিকার তাদের কি করে হলো? দ্বিতীয় প্রশ্ন, সরকারি নীতি নির্ধারক মহলের সাথে ব্লক স্তরে পঞ্চায়েত বা বিডিও অফিসের কি কোনো বাস্তব সমন্বয় নেই? প্রশাসনের উচ্চ স্তরের সিদ্ধান্তের খবর কি নিম্ন স্তরের আধিকারিকদের টেবিলে এসে পৌঁছায় না? তৃতীয়ত, নাকি এই আকস্মিক অতি সক্রিয়তার নেপথ্যে অন্য কোনো চাল রয়েছে? সরকারের সাথে আসা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্পর্কে টানাপোড়েনের তৈরি করা এবং এক প্রকার কৃমিত ক্ষোভের জন্ম দেওয়ার জন্যই কি এক শ্রেণী টিএমসি ঘেঁষা আধিকারিক সচেতনভাবেই এই কলকাঠি নেড়েছে? যে কোনো গভীর বিশ্লেষণের জন্য কেবল অনুমান যথেষ্ট নয়, প্রয়োজন হচ্ছে কি অকাট্য প্রমাণে। এই বিভ্রান্তি যে অপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল তা প্রমাণ করতে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম এক অঙ্গনওয়াড়ি কর্মীর সংগঠনের অন্যতম পরিচিত মুখ এবং আন্দোলনের নেতৃত্বকারী এক মহিলার সাথে। তার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তা এই পুরো বিতর্কে সম্পূর্ণ এক নতুন মাত্রাতে। সংগঠনের নেতৃত্বের দাবি অনুযায়ী আশাকর্মীরা নিজেরা এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য
অধীর আগ্রহী ছিল না। অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীরা নিজেরা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য কোনো তাড়াহুড়োও করেনি। অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের নির্দেশ ছিল যে 22শে জুন সরকারের পরবর্তী পদক্ষেপ বা ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, কারণ তারা নিজেরাও বিভ্রান্তিতে ছিলেন যে তাদের নাম এই তালিকায় থাকবে কিনা। জোরপূর্বক ফর্ম পূরণ করানো হয়েছে এই আশাকর্মীদের দিয়ে, কিন্তু ব্লক প্রশাসনের কর্মকর্তারা ওই আশাকর্মীদের এই অপেক্ষা করার ন্যূনতম সুযোগটুকুও দেননি। সিডিপিও এবং সুপারভাইজারদের মাধ্যমে এক প্রকার বাধ্য করা হয়েছে এই আশাকর্মীদের ফর্ম জমা দিতে। একজন সরকারি আধিকারিক ন্যূনতম পেশাদারী কর্তব্য হলো কোনো নির্দেশের আগে সরকারের উচ্চপদস্থ দপ্তর থেকে লিখিত ভেরিফিকেশন বা স্পষ্টীকরণ চাওয়া। তারা সেই দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে উল্টে আশাকর্মীদের ওপর দায় চাপিয়ে আজ সাধু সাজার চেষ্টা করছে। আসুন এবার বোঝার চেষ্টা করি এই ধরনের ভুল বা বিভ্রান্তির ফলে সমাজের একদম অন্তিম স্তরে কী ধরনের প্রভাব পড়ছে। যখন একজন দরিদ্র গৃহবধূ যার পরিবার কোনো স্থায়ী রোজগার নেই, তিনি লাইনে দাঁড়িয়েও এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না, অথচ তার চোখের সামনে একজন স্থায়ী বা সরকারি ভাতা পাওয়া কর্মী, তাদের সম্প্রতি 5,000 টাকা বেতনও বা ভাতাও বৃদ্ধি পেয়েছে, তারা এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে যাচ্ছেন। তখন সমাজে এক চরম ক্ষোভ ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এই ঘটনাটি প্রমাণ করে যে প্রশাসনের একাংশের খামখেয়ালিপনার কারণে সরকারের একটি মহৎ উদ্দেশ্যও সাধারণ মানুষের কাছে প্রশ্নের মুখে পড়ে যায়। মানুষ তখন সরকারের সদিচ্ছা নিয়েই সন্দেহ প্রকাশ করতে শুরু করে। আমরা আলোচনার একদম শেষ পর্বে এসে কোনো একতরফা সিদ্ধান্তে পৌঁছাতে চাই না, তবে একজন সচেতন বিশ্লেষক হিসেবে এটুকু স্পষ্ট করে বলা দরকার আপনাদের কাছে, আমাদের প্রশাসনের অন্দরে থাকা এই মারাত্মক সমন্বয়ের ফাঁক ফোকরগুলো অবিলম্বে বন্ধ করা উচিত এবং যে সমস্ত সরকারি আধিকারিক এখনও এই বর্তমান সরকারের হয়ে কাজ করেও প্রাক্তন টিএমসি সরকারের হয়ে কাজ করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই ব্যক্তির দুটি আলাদা সরকারি ভাতা পাওয়া এই গোলযোগ কোনোভাবেই সুস্থ প্রশাসনিক কাঠামোর লক্ষণ হতে পারে না। সরকারের শুরু থেকেই এই বিষয়ে অনেক বেশি সতর্ক ও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল। যারা ইতিমধ্যে ভুলবশত বা প্রশাসনিক চাপে পড়ে টাকা পেয়ে গেছে, তাদের ভাতার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সংশোধন করা প্রয়োজন এবং সেই অর্থ বা সম্পদকে সমাজের প্রকৃত অনগ্রসর, অভাবী এবং প্রান্তিক মা বোনেদের কাছে পৌঁছে দেওয়াই এখন নবান্ন তথা আমাদের বর্তমান রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই কথা আরেকবার বলবো যে সমস্ত আধিকারিকরা আমাদের বর্তমান সরকারের সুস্পষ্ট গাইডলাইন ছাড়াই নিজেদের অতি সক্রিয়তা এবং প্রাক্তন শাসক দলের চামচামি এখনো বন্ধ করতে পারেনি, তাদেরকে একটা কথাই বলবো, এই চরম বিভ্রান্তির জন্ম তারাই দিয়েছেন এবং তাদের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে এবং যে সমস্ত আধিকারিকরা এর সাথে জড়িত তাদের আইনে আওতায় এনে চরম শাস্তি দেওয়া উচিত। এই পুরো বিষয়ে আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি কি? আপনারা কি মনে করেন এটা প্রশাসনের অযোগ্যতা, নাকি এর পিছনে কোনো গভীর কলকাঠি নাড়ছে আমাদের প্রাক্তন শাসক দল এবং সেই শাসক দলের এখনও চামচামি করে যাওয়া বিভিন্ন অফিসাররা? নিচে কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের এই গভীর বিশ্লেষণমূলক উদ্যোগটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং বাকিদেরও সচেতন করে তুলুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিশ্লেষণে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।